বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল রিমা। সেই সময় রিমার স্বামী রাজ রুমে প্রবেশ করে শান্তস্বরে রিমাকে বলল, সামনের শুক্রবার তো তোমার আর আমার দুজনেরই অফিস বন্ধ থাকবে, তাহলে চলো না সেদিন আমরা গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। রিমা মুখে বিরক্তি ভাব ফুটিয়ে রাজের দিকে তাকিয়ে বলল, তোমার কি আর কোনো কাজ নেই রাজ? সবসময় কমন সেন্সিনের মতো কথা বলো কেন? জানো না সারা সপ্তাহ ধরে আমার অফিসে কতটা কাজের প্রেশার যায়? শুধু শুক্রবারটাই সময় পাই কাজ থেকে অবসর নেওয়ার। কোথায় সেদিন একটু রেস্ট করব তা নয় তুমি ঘুরতে যেতে চাইছো। আমি কোথাও যেতে পারবো না। তোমার যাওয়ার ইচ্ছে হলে তুমি একাই চলে যাও, আমাকে ডেকো না। রাজ শান্ত স্বরে বলল, এই একটা দিনেই তো তুমি ফ্রি থাকো, তাই বললাম আর কি। রিমা বিরক্তিমাখা স্বরে বলল, আমি তো আর তোমার মতো ছোটোখাটো চাকরি করি না যে সুযোগ পেলে বসে বসে আরাম করব। আমার কাজের অনেক বেশি চাপ থাকে, তাই বন্ধ পেলে সেই দিনটা একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করি। তোমার কাজের অনেক চাপ সেটা আমি বুঝতে পারি, কিন্তু অনেক দিন ধরেই গ্রামের বাড়িতে যায় না, তাই যাওয়ার ইচ্ছে হলো। এই এখন যাও তো এখান থেকে। বলেছি না কাজের সময় ডিস্টার্ব করবে না। তোমার যদি এতই গ্রামে যাওয়ার ইচ্ছে হয় তাহলে তুমি একা একাই যাও। না করিনি তো। সারাদিন বসে থাকো আর আমার কাজে ডিস্টার্ব করো শুধু, বিরক্তিকর। রাজ ওর মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, আচ্ছা, তুমি তোমার কাজ করো, আমি অন্য রুমে যাচ্ছি। বলেই রাজ রুম থেকে চলে যায়। রাজ যাওয়ার পর রিমা মুখ বাঁকিয়ে বলল, সব নিজের তো আর কোনো কাজ নেই আমার কাছে ব্যাগরা দেওয়া ছাড়া। রিমা রাজের সাথে প্রায় সময় এমন উগ্র আচার ব্যবহার করে। তার মূল কারণ হলো রিমা একটি সরকারি প্রতিষ্ঠানে ভালো পদে ভালো বেতনে চাকরি করে, আর রাজ ছোটোখাটো একটি বেসরকারি এনজিওতে কম বেতনে চাকরি করে। এজন্যই রিমার মনে এত অহংকার। রাজ শুরুর সময় রিমার এমন আচার ব্যবহার নিয়ে মন খারাপ করলেও এখন কিছু মনে করে না, কারণ সে রিমাকে অসম্ভব রকমের ভালোবাসে। তাই রিমা যেমনই হোক না কেন রাজ সব কিছু মানিয়ে নিয়ে চলতে শিখে গেছে। রাজ অন্য রুমে গিয়ে বিছানায় মাথা নিচু করে বসে 2 বছর আগের কথা ভাবতে থাকে। 2 বছর আগে রাজ রাতে একটু দেরিতে বাসায় ফিরে অফিস থেকে। রাজ বাসায় এসে কলিং বেল দেওয়ার সাথে সাথেই রিমা দরজা খুলে দেয়। রাজ রিমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, বাহ, বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে দিলে। আমার জন্যই অপেক্ষা করছিলে বুঝি? রিমা রাজের হাত থেকে তার ব্যাগটি নিতে নিতে বলল, আজ বাসায় আসতে এত দেরি করলে কেন? রাজ বাসার ভিতর প্রবেশ করে দরজা আটকে দিয়ে বলল, আজ অফিসে কাজ বেশি ছিল, তাই দেরি হয়ে গেল। তাছাড়া রাস্তায় যে জ্যাম, তাতে আরও দেরি হয়ে গেল। শরীরটা ভীষণ খারাপ লাগছে গো। তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। রাজ ফ্রেশ হয়ে এসে খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলের পাশের চেয়ার টেনে বসে। রিমা একটা প্লেট রাজের সামনে দিতেই রাজ শান্ত স্বরে বলল, তুমি খেয়েছো কি? তোমাকে রেখে আমি কোনোদিন খেয়েছি নাকি? তুমি নিজ হাতে আমাকে খাইয়ে দেবে, তারপরে আমার খাওয়া হবে। রাজ স্মিথ হেসে বলল, আচ্ছা, আমার পাশে বসো। রিমা রাজের পাশে বসে। রাজ রিমাকে নিজ হাতে খাইয়ে দেয়। বর্তমান রিমা সবসময় এমন করে কেন? সরকারি চাকরি করে বলেই কি এত অহংকার করতে হবে? নাকি এক সময় তো আমার সামান্য বেতনের চাকরি নিয়েই আমরা দুজনে বেশ সুখে ছিলাম, কত সুন্দরভাবে সেই দিনগুলো কাটতো আমাদের। আর এখন একটা ভালো বেতনের চাকরি তোমাকে আমার থেকে এতটা দূরে সরিয়ে দিল। কয়েক মাস পর রিমা এখন প্রেগনেন্ট হয়েছে। রিমা প্রেগনেন্ট এই কথা রাজ জানার পর থেকেই রিমার প্রতি অনেক খেয়াল রাখা শুরু করেছে। রিমা রান্নাঘরে রান্না করছিল। সেই সময় রাজ রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে রিমাকে বলল, এই কি করছো তুমি এখানে? রিমা রাজের দিকে তাকিয়ে বলল, দেখতে পাচ্ছ না রান্না করছি, তারপরও জিজ্ঞাসা করার কি হলো? এমনি জিজ্ঞেস করলাম। আর তুমি এই অবস্থায় কাজ করতে আসলে কেন? তোমার যেন এই অবস্থায় কাজ করতে না হয় তার জন্য তো কাজের মেয়ে রাখলাম। মিতু কোথায়? মিতু আজ আসতে পারবে না। কাল বলে গিয়েছে ওর নাকি কোন বোন হসপিটালে ভর্তি আছে, তাকে দেখতে যাবে। মিতু আসবে না সে কথা আমাকে বললে পারতে। একটা দিন না হয় আমি রান্নাটা করতাম। তুমি কষ্ট করে কাজ করবে কেন? যাও এখান থেকে, আমি রান্নার বাকি কাজটুকু শেষ করছি। তুমি রান্না করবে? এত ঢং করতে হবে না, গিয়ে নিজের কাজ করো আর আমাকে আমার কাজ করতে দাও। রাজ একটা হাসি দিয়ে বলল, আরে এর আগেও তো তোমার সাথে অনেক সময় রান্না করেছি, মনে নেই? বিয়ের পর প্রথম প্রথম একসাথে কত রান্না করতাম আমরা। রিমা বিরক্তির স্বরে বলল, তোমার এসব আজেরা নাটক দেখার সময় নেই আমার। এই এখন যাও তো এখান থেকে, সব। রিমার মুখে এমন কথা শুনে রাজের হাসি মুখটা মলিন হয়ে যায়। রাজ রান্নাঘর থেকে রুমে চলে যায়। রিমার প্রেগনেন্সির 5-6 মাস চলার সময় রিমা তার অফিস থেকে ছুটি নিয়ে নেয় আর সারাদিন বাসায় শুয়ে থাকে। কাজের মেয়ে মিতুর সাথে গল্প করে দিন পার করে। রিমার এই সময়টাতে রাজ রিমাকে আরও বেশি বেশি কেয়ার করতে শুরু করে। রাজ বিছানায় বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল। সেই সময় রিমা একা ওয়াশরুমে যেতে ধরলে রাজ দ্রুত রিমার কাছে গিয়ে রিমাকে ধরে বলল,
সাবধানে চলাফেরা করো বউ। এখন আর আগের মতো করে চলাফেরা করা যাবে না। আমাদের ঘরে যে নতুন অতিথি আসবে। রাজের এমন অত্যধিক কেয়ার করা রিমার পছন্দ হয় না, তাই রিমা সবসময় রাজকে নানা ধরনের কটু কথা শোনায়। কিন্তু রাজ রিমার এসব কথা এখন গায়ে লাগায় না, বরং আরও বেশি বেশি রিমার কাছে থাকার চেষ্টা করে, রিমার খেয়াল রাখতে থাকে। এইভাবে সময় পেরিয়ে যেতে থাকে। রিমা একটি ফুটফুটে ছেলে বাচ্চা জন্ম দিতে সক্ষম হয়। সময়ের পরিবর্তনে রাজের অফিসেও প্রমোশন হয়। আজ রাজ অনেক খুশি, কারণ ওর বউ আর বাচ্চা দুজনকেই সুস্থভাবে হাসপাতাল থেকে বাসায় আনতে পেরেছে সে। রিমা বিছানায় ওর বাচ্চাকে নিয়ে শুয়ে আছে, রাজ বিছানায় অন্য পাশে বসে আছে। সেই সময় রাজ মিতুকে ডাক দেয়। মিতু, মিতু, এদিকে আয় তো। মিতু রুমে প্রবেশ করে বলল, যে ভাইজান বলেন। শোন, আজ থেকে তুই রাতেও আমাদের বাসায় থাকবি। তোর বেতন আমি আরও বাড়িয়ে দেব। আমাদের সাথে 3 বেলা খাওয়া দাওয়া করবি। আর আমি যখন থাকবো না, তখন আমার বউ বাচ্চার সম্পূর্ণ খেয়াল রাখবি। বুঝেছিস? মিতু খুশি হয়ে বলল, যে আচ্ছা ভাইজান, আপনি যেমনটি বলবেন। রিমা শুয়ে শুয়ে ওদের কথা শুনল, কিন্তু কিছু বলল না। কিছুদিন পর রিমা আর রাজ দুজনেই পাশাপাশি বিছানায় বসে আছে। সেই সময় রিমার ফোনে একটি কল আসে। রিমা কল রিসিভ করে কিছু সময় কথা বলতে বলতেই হঠাৎ উচ্চস্বরে বলে ওঠে, মানে বস আমার সাথে এমনটা কি করে করতে পারেন? আমি তো প্রেগনেন্সির জন্যই অফিস থেকে ছুটি নিয়েছিলাম। কিন্তু আপনি আমার কথাটা শুনুন। ওপাশ থেকে কল কেটে দিতেই রিমা মাথা নিচু করে মুখ গুমরা করে বসে থাকে। রাজ এত সময় রিমার দিকেই তাকিয়েছিল। রাজ শান্ত স্বরে রিমাকে প্রশ্ন করল, কি হয়েছে? এমন করলে কেন? আমাদের অফিসে আমি যে পোস্টে চাকরি করতাম, সেখানে নাকি অন্য একজনকে চাকরি দিয়ে দিয়েছে। এখন আর কিছু করার নেই, আমার চাকরিটা চলে গেছে। তো কি হয়েছে? আমি তো চাকরি করছি, আর এখন আমার প্রমোশনও হয়েছে। আগে তো আমার চাকরির টাকা দিয়ে সংসার চলতো, এখনও চলবে। সমস্যা কোথায়? রিমা কিছু সময় চুপ থাকে, অতঃপর কান্না করতে করতে বলল, আমার এই চাকরির জন্য আমি তোমার সাথে কতই না খারাপ আচরণ করেছি রাজ, তুমি আমাকে এখন কিছুই বলবে না? রাজ রিমা 2 গালে 2 হাত রেখে হাসি মুখে বলল, তোমাকে কিছু বলার থাকলে আরও আগেই বলতে পারতাম বউ। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই কখনো কিছুই বলতে পারিনি। এখন থেকে তুমি আবার আগের মতো বাসায় থাকবে। আমাদের ছেলেকে মানুষের মতো মানুষ করবে। আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। বুঝেছ? রিমা কান্না করতে করতে বলল, আমি আমার কাজ আচার ব্যবহারের জন্য অনেক লজ্জিত তোমার কাছে রাজ। এখন পুরনো দিনের কথা ভাবলে নিজের কাছে নিজেকে অনেক দোষী মনে হচ্ছে। অনেক খারাপ ব্যবহার করেছি আমি তোমার কাছে। আর তুমি আমাকে আজও কতটা ভালোবাসো। তোমার ভালোবাসা আমাকে মুগ্ধ করে তুলছে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রাজ যত্ন নিয়ে রিমার চোখের পানি মুছে দিয়ে বলল, নিজেদের মধ্যে এমন ছোট বড় অনেক ভুল ত্রুটিই হয়ে থাকে। আমি এসব কিছুই মনে রাখিনি বউ। তুমি এসব মনে করে নিজেকে দোষী মনে করো না। তোমাকে আর আমাদের বাবুকে নিয়ে বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাতে চাই। এরপর থেকে রাজ আর রিমা একে অপরকে ভালোবেসে নিজেদের সন্তানকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে। লাল টুকটুকে বেনারসের শাড়ি পরে অপেক্ষা করছে রূপা তার স্বামীর জন্য। অন্য মেয়েরা স্বামীর জন্য এক বুক আশা নিয়ে বসে থাকলেও রূপা আছে ভয়ে ভয়ে। সত্যিটা জানার পর তার স্বামী ঠিক কি করে তার সঙ্গে, না জানি আদৌ থাকবে কিনা। কিন্তু তার কিছুই করার নেই, সত্যিটা তো রূপার বলতেই হবে। অবশেষে রূপার প্রহর কাটিয়ে সুমন ভেতরে ঢুকতেই রূপা চোখ বন্ধ করে ভয়ে ভয়ে বলে দিল, জানি বিষয়টা কষ্টকর, তবুও আমি বলছি, আপনি যে আমাকে বিয়ে করেছেন, আমি একজন ধর্ষিতা। হ্যাঁ, বিয়ের আগে আমাকে ধর্ষণ করা হয়েছিল। আমি একজন ধর্ষিতা মেয়ে। বিয়ের আগে আপনাকে বলতে চাচ্ছিলাম কথাগুলো, যাতে আপনাকে ঠকানো না হয়, কিন্তু বলে উঠতে পারিনি আপনাকে। বিয়ে করা নববধূর মুখ থেকে এসব কথা শুনে বিস্ময়ে তাকিয়ে রইল সুমন। বিস্ময় হবারই কথা, বিয়ে করে নতুন বউয়ের মুখ থেকে কেই বা এসব শুনতে চাইবে। কি বলছো কি তুমি এসব? দেখো, তুমি নিশ্চয়ই মজা করছো, তাই না? যদি তাই হয় তাহলে শুনে রাখো, আমি এসব মজা একদমই পছন্দ করি না। হুদে আমার সঙ্গে এসব করবে না তুমি, বলে রাখলাম। রূপা বুঝতে পারছে সুমন তার কথা শুনে ঠিক কতটা অবাক হয়েছে, কিন্তু রূপার কিছুই করার নেই। বিয়ের আগে সে চাইছিল সুমনকে সত্যিটা বলে দিতে, কিন্তু কিছুতেই বলে উঠতে পারেনি। রূপা চায়নি সুমনকে সে ঠকাবে, সেজন্য সুমনকে বিয়ের প্রথম রাত্রেই সত্যিটা বলে দিল। আমি জানি এটা শোনা একজন স্বামীর পক্ষে কতটা বেদনাদায়ক, কিন্তু আমার যে কিছুই করার নাই। আর আমি সত্যিটা আপনাকে বলেছি, বিশ্বাস করুন। আপনাকে আমি ঠকাতে চাই না, সেজন্য সব সত্যি কথা বলে দিলাম আপনাকে। এবার আপনি বিবেচনা করে দেখুন, যদি এরকমই হয় তাহলে বিয়ে করলে কেন আমায়? রূপা কেঁদে দিল সুমনের ধমক শুনে, তবুও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি তো জানেনই আমার সৎ মা, উনি চাইনি এসব জানাজানি হোক, কারণ কেউই তো জেনে শুনে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করবে না। সেজন্য আমার সৎ মাও কাউকে বলতে দেয়নি এসব। ওনার জন্য আমি আপনাকে সত্যিটা বলতে পারিনি। ওই যে একবার রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছিলাম,
তো আপনার সঙ্গে এসব কথা বলার জন্যই। কিন্তু ভাগ্য খারাপ ছিল আমার, আমি আপনাকে কিছুই বলতে পারলাম না। এখন কেঁদে বা কী লাভ হবে? যা ক্ষতি হবার সে তো করে দিয়েছো তুমি। আমার শেষমেশ কিনা একটা অন্যের ব্যবহার করার জিনিস জুটলো আমার। খাইরে কপাল আল্লাহ, আমি তো কোনো পাপ করিনি, তাহলে এরকম একটা মেয়েকে কেন আমার ঘাড়ে দিলে? এই বলে সুমন রেগে ঘর থেকে বেরিয়ে গেল। রূপা সেখানে বসে কাঁদতে লাগলো। সে চায়নি এরকমটা হোক, কিন্তু হয়ে গেছে, এখন আর তার কিছুই করার নেই। রূপা সেখানে বসে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে গেল। সকালবেলা ঘুম ভাঙে রূপার। সে দেখে কালকের বেনারসি শাড়ি পরে রাতে ঘুমিয়ে গিয়েছিল। কালকে রাতের কথা মনে পড়তেই ব্যাগ থেকে কাপড় নিয়ে বিয়ের জামা বদল করে শাড়ি পরে আসলো। শাড়ি পরে ভেজা চুলগুলো আয়নার সামনে দাঁড়িয়ে আঁচড়াচ্ছিল রূপা। তখনই ভেতর আসে সুমন। সুমন রূপাকে এভাবে ভেজা চুল অবস্থায় দেখে যেন আটকে যায় রূপার রূপে। মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে রূপার দিকে। ইচ্ছে করছে যেন একটু কাছে গিয়ে ছুঁয়ে দিতে। অবশ্য তাতে কিছুই হবে না, কারণ রূপা তো তার বিয়ে করা বই। তারপর কালকে রাতের কথা মনে পড়তেই সুমনের কেন যেন সর্বাঙ্গে রাগ ধরে গেল। রেগে গেল রূপার সামনে। নাম রূপা, তাই খালি সারাক্ষণ রূপ নিয়ে পড়ে থাকবে? যাও রান্নাঘরে যাও, তোমাকে আমি এমনি এমনি বসিয়ে খাওয়াবো না। আচমকা সুমনের কথা শুনে খানিকটা কেঁপে উঠল রূপা। সুমন যে তার সঙ্গে এমন ব্যবহার করবে এটাই স্বাভাবিক, এতে অবাক হবার মতন তেমন কিছুই নেই। এটা যে রূপারই নিয়তি। রূপা সব রান্নাবান্না শেষ করে ডাইনিং রুমে খাবার গুছিয়ে অপেক্ষা করছে সুমনের জন্য। একটু পর সুমন আসলো, এসে চেয়ারে বসল। খাবার খাওয়া শেষ হলো। রূপা তার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ রূপার দিকে চেয়ে দৃষ্টি যেন আটকে গেল। ইস, মেয়েটাও নামের মতন যে দেখতে একেবারেই মায়াবতী। নজর আটকে যায় একবার দেখলে। খুব মায়া হচ্ছে যেন সুমনের রূপার প্রতি। এরকম সুন্দর একটা মেয়ের সঙ্গে কেউ এত বড় অন্যায় কি করে করতে পারল, সেটা জানতে সুমনের খুব ইচ্ছে হলো। রূপা, আমি যদি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি উত্তর দেবে? রূপা এক পলক তাকালো সুমনের দিকে। সুমন এর আগে যতবারই রূপার সঙ্গে কথা বলেছে ততবারই রেগে কথা বলেছে। এবার শান্তস্বর শুনে রূপা খানিকটা অবাকই হলো বটে। বলুন, কি জানতে চান? যা জানতে চান তাই বলবো, বলুন। তুমি তো আমাকে বললা তোমার ধর্ষণ হয়েছে, এবার আমাকে কি বলবে কে বা কারা তোমাকে ধর্ষণ করেছে? রূপার মনে পড়ে গেল সেই ভয়ানক দিনটার কথা। বলতে লাগলো সুমনকে সবটা। সেদিন ছিল শুক্রবার, বাবা মা বাইরে গিয়েছিল। একটা ছেলে এসেছিল আমার সৎ ভাইয়ের কাছে। ছেলেটা ভাইয়ের পরিচয় দিয়ে আমার ঘরেও আসে। আমিও তখন বুঝিনি কি উদ্দেশ্যে এসেছে। সে এসে বলল পানি খাবে। আমিও সরল মনে তাকে পানি দিতেই সে দরজা বন্ধ করে পেছন থেকে এসে আমার সঙ্গে আর কথা বলতে পারল না কিছু। রূপা তার আগে কেঁদে ফেলে। সুমন উঠে গিয়ে রূপার মাথায় হাত বুলিয়ে দেয়। কেঁদো না রূপা, কেঁদে লাভ নেই, এতে তো তোমার কোনো দোষ নেই, বলো। আচ্ছা, তারপর তুমি সেই ছেলের নামে কোনো আইনি কেস করনি কেন? তোমার সৎ ভাইয়ের চেনা বললো ছেলেটি, তাহলে তো তোমার তাকে ধরতে আরও সুবিধা হতো। সে তার করা কাজের জন্য শাস্তি পেত। আপনাকে তো আমি বললামই, আমার সৎ মা এরকমটা হতে দেয়নি, মান সম্মান চলে যাবার ভয়ে। আবার আমাকে বিয়ে দিতে যদি না পারে, সেজন্য আমার সৎ মা আমাকে কাউকে কিছু বলতে দেয়নি। যখন আমি আপনাকে বলতে চেয়েছিলাম সে আটকে দিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে ঠকাতে চাইনি সুমন, সেজন্য বিয়ের প্রথম রাতে সব সত্য কথা বলে দিয়েছি আপনাকে। এই বলে আবারও কেঁদে ফেলে রূপা। সুমন তাকে সান্ত্বনা দিতে থাকে। সুমন রূপার চোখ মুছে দিয়ে বলল, কেঁদো না রূপা, কেঁদে লাভ নেই। তোমার সৎ মায়ের বিচার পরে আল্লাহ করবে। তিনি আছেন, হয়তো ছাড় দেন, বাট ছেড়ে দেয় না। দেখো তিনি বিচার করবেন ঠিক একদিন। এখন তো আমি আছি তোমার পাশে, বলো। আর কান্না করো না, এসব ভুলে যাও একটা দুঃস্বপ্ন ভেবে। তখনই কলিং বেল বেজে ওঠে। সুমন চায় দরজা খুলতে। দরজা খুলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আরে রাসেল, তুই এখন এই সময় কি ব্যাপার? বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে রাসেল এসে সুমনকে জড়িয়ে ধরে হাসি মুখে বলল, তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি ভাইয়া। বিয়েতে তো কোনো অনুষ্ঠান করলে না, ঘরোয়াভাবে সম্পন্ন করলে। এখন নতুন ভাবের মুখটা তো দেখতে দাও, কই দিনে। রাসেল সোফায় বসে থাকা রূপাকে দেখে হতভম্ব হয়ে যায়। কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, এ কি তুমি ওখানে? তার মানে তুমি আমার ভাইয়ের বউ? তুই রূপাকে চিনিস রাসেল আগে থেকে? বিনিময়ে রাসেল কিছু বলল না সুমনকে। রাসেলকে দেখে রূপা ভয়ে সুমনের পিছে গিয়ে দাঁড়ালো। কি হলো, তুমি রাসেলকে দেখে এত ভয় পাচ্ছ কেন রূপা? রাসেল তোমাকে আগে থেকে কি করে চিনে বলো? চিনব না কি করে বলুন? এই তো আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এই তো আমার সব কিছু কেড়ে নিয়েছে। এই যে একটু আগে আপনাকে যা বলেছি সব তো এই করেছে। রূপা কাঁদতে থাকে এক নাগাড়ে কথাগুলো বলে। সুমন হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে রাসেলের দিকে। সে ভাবতেও পারেনি তার আপন ভাই এত ঘৃণ্য একটা কাজ করতে পারে কোনো মেয়ের সঙ্গে। আজ থেকে 6 মাস আগে রূপাদের বাড়ি গিয়ে পুরো বাড়ি একা থাকার সুযোগ নিয়েছিলি তুই রূপার সাথে, তাই না? রূপার ধর্ষণকারী আসলে তুই। ছি! বিশ্বাস করো ভাইয়া, আমি কিছু করিনি, এ বানিয়ে বানিয়ে বলছে। রাসেলের কথাগুলো বলতে দেরি না, অমনি সুমন ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে দিল। একটা মেয়ে তার চরিত্র নিয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না।
আর রূপা যদি মিথ্যুক হতো তাহলে সে শুরুতে আমাকে মিথ্যা বলতে পারতো। আমি বুঝেছি রূপা কোনো মিথ্যা কথা বলছে না। আমার তো ভাবতে ঘৃণা লাগছে, আমার ভাই বলেও পরিচয় দিতে পারছে। তুই একটা মেয়ের সঙ্গে এরকম কাজ করেছিস, তোর শাস্তি তো তোকে পেতেই হবে। এই বলে সুমন পুলিশ স্টেশনে কল করল। রাসেলের আর কিছুই বলার মুখ নেই, সে চুপ করে দাঁড়িয়ে রইল। দেখলে তো রূপা, আল্লাহ তোমার সঙ্গে অন্যায়কারীর বিচার করেছে। ব্যাস, তুমি আর কষ্ট পেও না, আমরা সুখে শান্তিতে সংসার করব। দেখো, আর কোনো বাধা আসবে না আমাদের কাছে। আল্লাহর কাছে দোয়া করি আপনি শত বছর বেঁচে থাকুন। খুব ভাগ্য করলে আপনার মতন স্বামী পাওয়া যায়। আল্লাহ যেন আমার মৃত্যু অবধি আপনার সঙ্গেই রাখেন। যতদিন বাঁচবো তোমাকে সাথে নিয়েই বাঁচবো রূপা। তোমার অতীতে কী ছিল তা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। তোমার বর্তমান ভবিষ্যৎ আল্লাহ আমাকে যতদিন আয়ু দিবে আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই রূপা। আপনার স্বামী বা স্ত্রীর কোনো জঘন্য অতীত থাকতে পারে, কিন্তু সে আপনার কাছে আসার পর আপনার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই। সুতরাং তার অতীত নিয়ে না ঘেঁটে বর্তমানটা সুন্দর করে তুলুন তার সঙ্গে।